সহজভাবে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আজকে সহজভাব যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি মূলত একটি কবিতা, খুব বিখ্যাত একটি কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অবনী বাড়িয়াছো। ব্যক্তিগতভাবে শক্তি চট্টোপাধ্যায়েরও এই কবিতাটি কিন্তু ভীষণ প্রিয়। তিনি যখনই যে কোনো মঞ্চেই যাক না কেন, যদি তাকে কোনো কবিতা পাঠ করতে বলা হতো, তিনি কিন্তু তার ওই কবিতা পাঠের যে তালিকা তার মধ্যে কিন্তু এই অবনী বাড়িয়াছো কবিতাটি অবশ্যই তিনি রাখত। এই কবিতাটি যদি আমরা দেখি, এই কবিতাটি নিয়ে বিভিন্ন মতামত কিন্তু আমরা সবার মধ্যে দেখতে পারি, কারণ অনেকে অনেকভাবে কবিতাটি বিশ্লেষণ করেছেন এবং এক সময় যখন কবি নিজে যখন স্বয়ং এই কবিতাটি একটা সম্মেলনে কবিতা সম্মেলনে যখন পাঠ করেছিলেন, তখন যারা ওখানকার সাংবাদিক ছিলেন তারা কবিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই কবিতাটায় ভীষণভাবে চিৎকার করে পড়েন, অতিরিক্ত, যেন মনে হয় যেন একতলা থেকে দাঁড়িয়ে কেউ তিনতলার বাড়ির লোককে হাঁকডাক দিচ্ছে। সেখান থেকেই কবিতাটির মূল বস্তু কিন্তু স্পষ্ট হয়ে যায়। কবি সেখানে বলেন, অবশ্যই কবিতাটিকে এইভাবে পাঠ করি এই কারণেই, আমরা মানুষ যারা আছি, দুটো সত্তা, এক হচ্ছে বহিঃসত্তা, একটা হচ্ছে অন্তঃসত্তা। আমরা প্রত্যেকেই জানি আমাদের নিজস্ব বিবেক আছে, যার সাথে কিন্তু আমরা কথা বলি। এবং এই কথার যদি আমি বলি, একটা খুব ভালো উদাহরণ দিলে বুঝতে পারবে। যে কোনো মাতালকে দেখেছো, যে সুরাপান করে, মদ্যপান করে, সে কিন্তু দেখবে একা একা কথা বলছে। তার সে এটা নয় যে তোমার সাথে কথা বলছে। আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা কি করি, অপর কোনো পক্ষের সাথে আমরা কথা বলি, আমরা নিজের অন্তরের সাথে কিন্তু সেভাবে কথা বলি না। কেউ যদি সামনে থাকে তার সাথেই আমরা কথা বলি। কিন্তু যারা মদ্যপান করে থাকে তারা কিন্তু নিজের অন্তরের সাথে বেশিরভাগ সময় কথা বলে। দেখি যে একা একা বকছে, তার সে নিজেকে দুটো সত্তা করে নেয়, একটা হচ্ছে সে নিজে এবং তার ভিতরের যে বিবেক তার সাথে সে কথা বলে। এইভাবেই কবি স্পষ্ট করে দেন যে আমাদের যে ঘুমন্ত সত্তাটা আছে তার সাথে কিন্তু কথা বলাই এই অবনী বাড়িয়াছো, তাকে বারবার করে ডাকা। আর একটা কথা এর সাথে বলতেই হয়, এই যে কবিতাটি যেটা আমরা পড়ব আজকে, সেখানে যে 3টে স্তবক আছে কবিতা, সেই স্তবকে বারবার ধ্রুবপদের মতো কিন্তু ফিরে আসবে যে অবনী বাড়িয়াছো। এই কথাটার যে ছোটোবেলায় গ্রাম বাংলায় আমরা সাধারণত শুনতাম যে ঠাকুমা ঠাকুরদা যখন গল্প বলেন, নিশির ডাক বলে আমরা একটা শব্দ কিন্তু শুনেছি। আশা করি আমরা সবাই প্রত্যেকে শুনেছি। এবং সেইখানে নিশির ডাক এইভাবে বাচ্চাদের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হতো যে রাতে কেউ যদি একবার ডাকে তাহলে কিন্তু ডাকে সাড়া দেবে না, কারণ সেই সময় কি হয় না, নিশিতে ডাকে, নিশির ডাক। তাই যতক্ষণ না 3বার কেউ ডাকবে ততক্ষণ সাড়া দেবে না। আর কেউ যদি একবার ডাকে তাহলে সেই অপআত্মা যে ঘোরাফেরা করে, সে কিন্তু যে ডাকে সাড়া দেবে তার আত্মাটাকে হরণ করে সে চলে যাবে। এরকম যে একটা পরিস্থিতি, এটা শুনেও অনেকটা যেন সেরকমই আমাদের মনে হয়েছে। কিন্তু যখন কবি নিজে এই কবিতার ব্যক্ত করেছেন যে না, তিনি এইভাবে ডাকেননি, তিনি ডেকেছেন নিজের অন্তরাত্মাকে। এরপরে আমরা কবিতার একটু আলোচনা করি সময়কাল নিয়ে। যে কবিতাটি ধর্মে আছো জিরাফেও আছো এই কাব্যগ্রন্থর অন্তর্গত। এটি 1965 সালে অক্টোবর, অর্থাৎ বাংলার আশ্বিন 1372 বঙ্গাব্দে বীক্ষণ প্রকাশ ভবন কর্তৃক এটা প্রকাশিত হয়। তারও পূর্বে জুলাই 1940 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক বাংলা কবিতা কাব্য সংকলনে এই কবিতাটি কিন্তু স্থান পায়। এবার কবিতাটির যদি পংক্তি সংখ্যা বলি, কবিতাটির পংক্তি সংখ্যা হচ্ছে 12, কবিতাটির স্তবক সংখ্যা 3, কবিতাটির ছন্দ হচ্ছে 5 মাত্রা বৃত্ত ছন্দ। এইবারে আসি কবিতার মূল প্রসঙ্গে, অর্থাৎ কবিতাটির মূল আলোচনায়। একবার কবিতাটি আমি পাঠ করে নিচ্ছি, তারপরে তোমাদের পুরো মূল বস্তুটা বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই যে কোনো কবিতার একটা কথা মাথায় তার বাহ্যিক অর্থ থাকে এবং তার অন্তর্নিহিত অর্থ থাকে। অর্থাৎ ওপরটা পড়ে যেন মনে হয় যেন
এক বলতে চাইছে, কিন্তু তাকে যখন আমরা বিশ্লেষণ করি, তাকে বোঝার চেষ্টা করি, তখন তার অর্থ কিন্তু বদলে যায়। খুব কম সংখ্যক কবিতাই কিন্তু একই অর্থ বহন করে। এখানে কবি বলেছে, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেয়ে গাভীর মতো চড়ে, পরাং মুখ সবুজ নালির ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধিক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেন কবি কাউকে ডাকছেন। এই যে অবনী, অবনী কিন্তু একটা নাম অর্থে আমরা ভেবে নিই, কারণ মনে হচ্ছে যে অবনী বাড়ি আছো, লেখক যেন কাউকে ডাকছে অবনী করে, কিন্তু অবনী অর্থ পৃথিবী। যদি এই অবনী কিন্তু প্রকৃতপক্ষে কবি নিজে, কবির মনের ভিতরে যে অন্তঃসত্ত্বা, তাকে কিন্তু কবি ডাক দিয়েছেন। এবারে আসি কবিতার পুরো মূল বিষয়বস্তু, কবিতার অন্তর্নিহিত অর্থটা কি। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অর্থাৎ যখন আমরা দেখব, একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে, যখন আমরা রাতে শুই, সারাদিনই তো আমরা কাজবাজ করি, সেই সময় দেখতে পাবে যে ঘড়ির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না। অর্থাৎ আমার ক্ষেত্রেও যদি বলে, আমরা কিন্তু খুব যদি ভালো করে শোনার চেষ্টা না করি, অর্থাৎ মনোযোগের সঙ্গে যদি শোনার না চেষ্টা করি, আমরা শুনতে পাই না। কিন্তু সেই ঘড়ির কাঁটাটা কিন্তু অবিরত ঘুরছে। যখন আমরা রাতে সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায়, তখন কিন্তু ঘড়ির কাঁটার যে টক 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 আওয়াজ, সেটা কিন্তু আমাদের কানে প্রতিধ্বনিত হতে থাকে। তেমনই দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, এই পাড়ার কথা হচ্ছে কিন্তু একটা সমাজের কথা কবি বলেছেন। যে পাড়া, যে সমাজ এখন নিস্তব্ধ, যে সময় সবাই ঘুমিয়ে আছে, সেই সময় হঠাৎ কবি একটা কড়া নাড়া শুনতে পাচ্ছে। কি না, কাউকে কেউ ডাকছে, অবনী বাড়ি আছো। অর্থাৎ কবি যেভাবে মগ্ন ঘুমে, সেইখানে কবিকে এসে যেন তার বিবেক তাকে ডেকে, অবিরত তাকে ডেকে চলেছে যে অবনী বাড়ি আছো। এখানে আর একটা পরের এতেই আমরা শুনতে পাচ্ছি যে বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো ঝরে। এই যে দুটো লাইনে দেখো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, একটা প্রাকৃতিক সৌন্দর্যর কথা এখানে যেমন বলা হয়েছে। আমরা যদি পাহাড়ে যাই, পাহাড়ে দেখব অবিরত বৃষ্টি হচ্ছে। যেহেতু লেখক হিজলিতে বসে এই কবিতাটি লিখেছিলেন, সেই কারণেই এইখানে ওই মেঘের কথাটাও কিন্তু গাভীর মতো চলে। আফিম খেয়ে যখন লেখক কবিতাটি, হঠাৎ এরকম দুপুরবেলা আফিম খেয়ে যখন লেখক এমন বসে আছেন, তখন হঠাৎ তার যেন মনে হচ্ছে মেঘ, এত বড় বৃহৎ আকাশে মেঘগুলো যেন সাদা গাভী, মেষ যেরকম হয় সেরকমভাবে যেন সারিবদ্ধ হয়ে হেঁটে চলেছে। হিজলিতে বসেই লেখক ধর্মে আছো, জিরাফে আছো, এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা কিন্তু লেখক সেখানেই রচনা করেছিলেন। সুতরাং সেখান থেকেই কবির কলমে কিন্তু এই লেখাটি ফুটে উঠেছে। এখানে বৃষ্টি পড়ে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো। অর্থাৎ অবিরত সমাজে আমরা দেখতে পাই কিছু না কিছু হচ্ছে, হয়তো অফিস যাওয়ার পথে, হয়তো স্কুল কলেজে যাওয়ার পথে, হয়তো সমাজে যখন রয়েছি, হয়তো পাশের বাড়ি। কিন্তু আমরা নিজেরা এতটা আত্মকেন্দ্রিক, অর্থাৎ এতটা নিজেদের মধ্যে থাকতে ব্যস্ত, যদি পাশে একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়, আমরা সেখানে যাই না। এই যে মানে নিজেকে নিয়ে থাকা, নিজেকে গুটিয়ে নেওয়া, অর্থাৎ গুটিয়ে নেওয়ার কথার অর্থ যে পুলিশের যদি ঝামেলা হয় সেখানে যাব না, বা সমাজে আমরা শান্তিভাবে বাঁচতে চাই, কোনো ঝামেলার সঙ্গে জড়াতে চায় না। এই যে একটা নিজের মধ্যে গুটিয়ে থাকা, নিজের বিবেককে যেন বন্ধ করে রাখা, যে বিবেক আমাদের কি করে, ভালো মন্দ আমাদের মধ্যে শেখায়, যে কোনটা ভালো কোনটা মন্দ, সে তার সাথে কথা, মানে বিবেক কিন্তু এটাই আমাদের সাথে সবসময় বোঝাতে চাই। সেই বিবেককে যেন আমরা মানে সেই সুন্দর, সেই যেমন ছোটোবেলায় রূপকথায় পড়েছি, সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে যেমন রাক্ষসরা তার পুরীতে কোনো মানে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দিত, সেরকমই যেন আমরা রূপোর কাঠি সোনার কাঠি ছুঁয়ে যেন আমরা আমাদের অন্তঃসত্ত্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবং পরাং মুখ এইখানে হচ্ছে একটা প্রতিকূলতার কথা বলেছে। অর্থাৎ এইখানে যখন আমরা বাধা বিপত্তি যখন আমাদের সামনে আসে, আমরা যদিও এগিয়ে যেতে চাই, এই যে নালি ঘাস, অর্থাৎ নালি ঘাস এখানে একটা জঞ্জাল প্রকৃতির ঘাস, যে কোনো সার বা কোনো কিছু ছাড়াই যাকে লাগাতে হয় না, অবিরত সে মানে বেড়ে চলেছে।
প্রকৃতির বুকে। তো সেইখানে যেন সেই সব ঘাস আমরা যখনই যেতে চাইছি সেই সব ঘাস যেন আমাদের দুয়ার চেপে ধরে, অর্থাৎ আমাদের যে মনের দরজা যখন আমরা খুলে কোনো সামাজিক কাজে বা ঝাঁপিয়ে যাই বা মনে করি যে এবার এগিয়ে যাব, সেই সময় এই যে নালী ঘাস সেগুলো কিন্তু আমাদের দুয়ার চেপে ধরে। আর তখনই যেন বিবেক আমাদের আর একবার চেতনা দেয়, অবনী বাড়ি আসো, আধেক লীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আসো। অর্থাৎ এই যে আধেক লীন, এই জীবনের সাথে কিন্তু আমরা অনেকটা পথ এগিয়ে গেছি, অর্থাৎ এই ঘুমন্ত বিবেককে নিয়ে কিন্তু আমরা ক্রমাগত জীবনের যেন অর্ধেকটা দিন আমরা পার করে দিয়েছি। এবং সে ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আসো। এই যে ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, অসহস্র যা হচ্ছে না হচ্ছে চোখ বন্ধ করে আমি যেমন আছি যেভাবে আছি সেইভাবেই আমি যেন আবার সেই পরের দিনের সকালের অপেক্ষা করছি। কোনো আমার মধ্যে কোনো চেঞ্জেস নেই, বা নিজেকে নিয়ে যে ব্যস্ততা, সেই ব্যস্ততা নিয়েই আমরা রাতে ঘুমাই এবং তারপরে আবার সকালে উঠে যেরকম নিয়মে, যেমন সূর্য প্রতিদিন একটা নিয়ম করে ওঠে তেমনই নিয়ম করে আমরা জীবনযাপন করি, তার মধ্যে কোনো পরিবর্তন, সামাজিক কাজ সেগুলো কিন্তু আমরা কখনোই করি না। এই যে বিবেকেরও যে একটা কাজ আছে সেই কাজটাকেও আমরা অবহেলা করি, তার সাথে আমরা কথা বলি না। এবং সমাজে আমরা সবসময় চেষ্টা করি কি না, সমাজে যদি কোনো দুষ্কর্ম হয়েও থাকে সেটা কে করবে, অন্য আরেকজন করবে, আমি কেন করব, এই চিন্তাধারা থেকেও যেন কবি আমাদের বারবার কড়া নেড়ে অবনী বাড়ি আসোর মধ্যে দিয়ে আমাদের যে ভেতরের যে বিবেক, যে আত্মা যেটাকে আমরা বলি, সেটাকে কিন্তু বারবার তিনি কড়া নেড়ে আমাদের জাগিয়ে তোলার চেষ্টা করছে। কবিতাটি এখানেই শেষ করলাম। এইটুকুনিই ছিল সারমর্ম। অর্থাৎ যদি আমি পুরো এক কথায় বলতে চাই, আমাদের ঘুমন্ত বিবেককে কিন্তু কবি বারবার ডেকে তোলার চেষ্টা করেছে এবং বারবার ডাকছে। এটাই হচ্ছে মূল অর্থ। এবং এই কবিতা সম্বন্ধে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, বা যদি তোমাদের ভালোও লেগে থাকে, একটা কমেন্ট আর লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত করে।